ওয়েলকাম অল আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ শুরু করব আরআরবি রেলগেট গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ভিডিও নাম্বার 3 মানে 3 নম্বর পার্টটা শুরু করব। যে সেকেন্ড শিফট হয়েছিল 1-10-2018 সালে, সেই সেকেন্ড শিফটের সমস্ত জিকে নিয়ে কিন্তু আলোচনা করব এই ভিডিওতে। এর আগে কিন্তু আমি পার্ট করে তোমাদের কিন্তু জিকে ক্লাসগুলো করিয়ে দিচ্ছি, প্রিভিয়াস ইয়ারগুলো। এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন কমন পড়বে। সব থেকে বড় কথা হচ্ছে যে তোমাদের যে ভিডিও করছি, কিন্তু ভিডিও রিলেটেড যে আরও যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু এই ভিডিওতে কিন্তু আমি প্রোভাইড করছি, ঠিক আছে? সমস্ত ভিডিওতে কিন্তু প্রোভাইড করছি। অতএব এখান থেকে কিন্তু কোশ্চেন আসার কিন্তু চান্স সব থেকে বেশি। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে এই ধরনের সুন্দর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি প্রেস করে রাখো। চলো শুরু করি ভিডিওটি। দেখো প্রথম কোশ্চেন হচ্ছে স্পাইরোগাইরা জনন করে ড্যাশের মাধ্যমে, অর্থাৎ কিভাবে কিন্তু স্পাইরোগাইরা কিন্তু জনন সম্পন্ন করে। দেখো অপশন দেখো, বহু বিভাজন, খণ্ডীভবন, কোরোদ্গম এবং হচ্ছে বিভাজন। তাহলে এখানে কিন্তু উত্তর হয়ে যাবে খণ্ডীভবন, অর্থাৎ খণ্ডীভবনের মাধ্যমে কিন্তু স্পাইরোগাইরা তার জনন কার্য কিন্তু সম্পন্ন করে। তারপর দেখো স্পাইরোগাইরা সম্পর্কে আরও নতুন কিছু তথ্য, এইগুলো কিন্তু তোমাদের কাজে আসবে। আর এই তথ্যগুলো কিন্তু অবশ্যই করে তোমরা কিন্তু নোট ডাউন করো। দেখো স্পাইরোগাইরা মূলত একটি সবুজ শৈবাল। তাহলে স্পাইরোগাইরা একটা সবুজ শৈবাল যা সাধারণত মিঠা জলে বসবাস করে, অর্থাৎ এরা স্বাদু জলে কিন্তু জন্মায়। এটি প্রধানত অলিঙ্গ জনন এবং হচ্ছে লিঙ্গ জনন, এই দুটি পদ্ধতিতে কিন্তু এরা হচ্ছে জনন সম্পন্ন করে। এই দুইভাবে জনন করে, একটা হচ্ছে অলিঙ্গ জনন। তাহলে অলিঙ্গ জননের মাধ্যমে কিভাবে করে দেখো, সাধারণত খণ্ডীভবনের মাধ্যমে হয়, অলিঙ্গ জননের খণ্ডীভবনের মাধ্যমে করে। একটি স্পাইরোগাইরার ফিলামেন্ট ভেঙে ছোট ছোট অংশে বিভক্ত হয় এবং প্রতিটি অংশ থেকে একটি করে নতুন ফিলামেন্ট গঠিত হয়, অর্থাৎ প্রতিটি থেকে কিন্তু একটা নতুন করে স্পাইরোগাইরা কিন্তু জন্ম নেয়। পরে দেখো হচ্ছে লিঙ্গ জনন কিভাবে সম্পন্ন করে দেখো, এটি কনজুগেশন পদ্ধতিতে হয়। কনজুগেশন পদ্ধতিটি কি দেখে নেব, যে দুইটি ফিলামেন্ট পাশাপাশি এসে একটি সংযোগ সেতু তৈরি করে। এক ফিলামেন্টের গ্যামেট অন্য ফিলামেন্টে চলে যায় এবং সেখানে কিছু গোমুজায়োট কিন্তু তৈরি করে। পরবর্তীতে এই গোমুজায়োট থেকে কিন্তু নতুন স্পাইরোগাইরা ফিলামেন্টের কিন্তু তৈরি হয়। তাহলে দেখেছো দুটি পদ্ধতি তোমাদের বলে দিলাম, কোন পদ্ধতি অপশনে যেটা থাকবে সেটাই অ্যান্সার করবে। দ্বিতীয় নম্বর কোশ্চেনটা দেখো, যদি ভরবেগ 3 গুণ করা হয়, দেখো এই অ্যান্সারটা কিন্তু হবে না, ঠিক আছে? এই অ্যান্সারটা কিন্তু ভুল হয়েছে, এটা হচ্ছে টাইপিং মিস্টেক। দেখো এর উত্তরটা কিন্তু হয়ে যাবে যে ভরবেগ 3 গুণ বাড়বে না 9 গুণ বাড়বে, ভরবেগ 3 গুণ না গতিশক্তি 9 গুণ বেড়ে যাবে, না ভরবেগ 3 গুণ না গতিশক্তি 6 গুণ বেড়ে যাবে, তার না ভরবেগ 6 গুণ এবং গতিশক্তি 9 গুণ বেড়ে যাবে। দেখো ভর বা জড়তা অপরিবর্তিত থাকবে, কারণ বেগ বাড়লেও কিন্তু ভর পরিবর্তন হয় না। মানে আমরা জানি যে ভর, অর্থাৎ এখানে যদি ভর কোনো জিনিসের যদি 3 কেজি থাকে, মেরু অঞ্চলে বিষুব অঞ্চলে তুমি পৃথিবীর যে কোনো স্থানে যাও না কেন, বা চাঁদে নিয়ে গেলেও কিন্তু সেই ভর কিন্তু একই থাকবে, ঠিক আছে? 3 কেজি মানে 3 কেজি থাকবে। এবার কিন্তু বেগ বাড়িয়ে দিয়েছে 3 গুণ, বেগ বাড়িয়ে দিলে দেখো কি হবে, দেখো অঙ্কের মাধ্যমে কিন্তু আমরা দেখে নিই। দেখো আমরা একটা সূত্র জানি যে গতিশক্তি বৃদ্ধি করার সূত্র, সেটা হচ্ছে ½ mv²। ভি স্কোয়ারটা হচ্ছে ভেলোসিটি মানে বেগ, ঠিক আছে? প্রথমে বেগ ছিল কত v, এইবার হচ্ছে বেগটা কত গুণ বেরিয়েছে 3 গুণ। তাহলে আমি যদি 3 গুণ বাড়াই মানে 3 স্কোয়ার মানে কত হচ্ছে, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, তাহলে 9v², তাই তো, ইন্টু ½। তার মানে এটা মানে কি আগের হচ্ছে গতিশক্তি, তার মানে কত গুণ বাড়বে, 9 গুণ বাড়বে, ঠিক আছে? তাহলে দেখো এই উত্তর অনুসারে কিন্তু উত্তর হয়ে যাবে যে প্রথমটা কিন্তু উত্তর হয়ে যাবে, অর্থাৎ ভরবেগ বাড়বে হচ্ছে 3 গুণ এবং গতিশক্তি বাড়বে হচ্ছে 9 গুণ। এটা কিন্তু মাথায় খেয়াল রাখবে, তোমাদের পুরো অঙ্ক কোষে কিন্তু বুঝিয়ে দিলাম। তারপর দেখো, যে আমরা একটি চকের টুকরো দিয়ে কালো বোর্ডে লিখি তখন কোন বল কাজ করে? একটা তো বল কাজ করে, সেটা কোন বল? ত্বরণ বল, পেশি বল, ক্ষেত্রী বল না ঘর্ষণ বল? দেখো সেখানে একটা বলই কাজ করে, সেটা হচ্ছে ঘর্ষণ বল। অপশন অনুসারে এখানে কিন্তু ঘর্ষণ বল কাজ করে। কিন্তু
দেখো যখন আমরা একটি চকের টুকরো দিয়ে কোনো বোর্ডে লিখি তখন মূলত দুটি বল কাজ করে, একটা হচ্ছে ঘর্ষণ বল আর একটা হচ্ছে চাপ বল বা হচ্ছে আবেশ বল। কারণ তুমি যদি চকটা নিয়ে শুধু ঘষতে থাকো, এবার ঘষতে গেলেই কিন্তু তোমার সেখানে কিন্তু চাপ লাগবে, অর্থাৎ সেখানে একটা চাপ বল কাজ করে। অর্থাৎ এই কোশ্চেনগুলো কিন্তু অপশন অনুসারে কিন্তু অ্যান্সার করতে হবে। তারপরে দেখো একটি আয়তক্ষেত্রে কটি প্রান্ত থাকে? 6টি, 10টি, 12টি না 16টি? উত্তর হয়ে যাবে কিন্তু 12টি। 12টি কিন্তু একটি আয়তঘনের কিন্তু থাকে প্রান্ত। এবার আয়তঘন দেখতে কেমন? লুডোর ছক্কা দেখেছো? লুডোর ছক্কা হচ্ছে আয়তঘন। এবার আয়তঘনেতে আর কি থাকে? দেখুন 6টি মুখ থাকে, মানে হচ্ছে আয়তঘনের 6টি কিন্তু তল থাকে। আর সব থেকে মনে রাখার বিষয় হচ্ছে দেখো লুডোর ছক্কাতে কত পর্যন্ত পাওয়া যায়? ঘুটি 6টা পর্যন্ত পাওয়া যায়, মানে 6 বার হচ্ছে 6টা তল, সেটাই হচ্ছে 6টি মুখ এবং হচ্ছে 8টি শীর্ষবিন্দু। 8টি কিন্তু শীর্ষবিন্দু পাওয়া যায়। আর 12টি প্রান্ত, তোমরা গুণে দেখবে কতগুলো প্রান্ত আছে, 12টি কিন্তু প্রান্ত পাওয়া যায়। এটাই কিন্তু পরীক্ষায় এসেছিল। তারপরে দেখো 1 থেকে 17 শ্রেণীতে থাকা মৌলগুলিকে কি মৌল বলে? নোবেল মৌল, সন্ধিগত মৌল, না অভ্যন্তরীণ সন্নিগত মৌল, না স্বাভাবিক মৌল? দেখো এর উত্তরটা হয়ে যাবে এই 1 থেকে 17তম শ্রেণীতে থাকা মৌলগুলিকে কি বলে? এগুলোকে বলা হয় স্বাভাবিক মৌল। কারণ কি বলো, দেখো 1 থেকে 17 নম্বর শ্রেণীতে গ্রুপ 1 থেকে 17 থাকা মৌলগুলিকে সাধারণভাবে প্রধান মৌল বা প্রধান গ্রুপের মৌল বলা হয়। এবার আমরা দেখে নেব এর টোটাল হচ্ছে বিস্তৃত। দেখো গ্রুপ 1-এ আছে ক্ষার ধাতু। ক্ষার ধাতু হচ্ছে কোনগুলো? দেখো হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, এগুলো হচ্ছে ক্ষার ধাতু। তারপরে দেখো গ্রুপ 2-তে আছে মাটির ক্ষার ধাতু, যেরকম বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, এইগুলো। গ্রুপ 13 থেকে 17, গ্রুপ 13-তে আছে বরুণ পরিবার, ঠিক আছে। গ্রুপ 14-তে আছে কার্বনের পরিবার, গ্রুপ 15-তে আছে নাইট্রোজেনের পরিবার, গ্রুপ 16-তে আছে অক্সিজেনের পরিবার এবং হচ্ছে গ্রুপ 17 আছে হ্যালোজেন মৌলগুলো। তাহলে দেখো এই যে গ্রুপগুলো, এই গ্রুপগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে, তোমাদের কিন্তু এই ডিটেলস কিন্তু করিয়ে দিচ্ছি, এইগুলো তোমরা নোট ডাউন করো। অর্থাৎ যে কোশ্চেন বেসিসে কোশ্চেনের ভিতরে একটা কোশ্চেন করতে গিয়ে আরও কোশ্চেনগুলো কিন্তু তোমাদের করিয়ে দিচ্ছি। এবার এই কোশ্চেন ভিতরেই কিন্তু যদি প্রশ্ন আসে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, এর বাইরে থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা নেই। তারপরে দেখো 6 নম্বর প্রশ্নটা দেখো, যে দ্বিবীজপত্রী উদ্ভিদের একটি সাধারণ ভ্রূণ কোষের মধ্যে নিউক্লিয়াস বিন্যাসটা কেমন থাকে? ঠিক আছে, দ্বিবীজপত্রী উদ্ভিদের একটা ভ্রূণ কোষের নিউক্লিয়াস বিন্যাস আছে, সেটা কত? দেখো এটা অনেকগুলো 4টে অপশন, 3+3+2, 3+2+3, 3+3+3, না 2+3+4। দেখো এই দ্বিবীজপত্রী দেখো দ্বিবীজপত্রী উদ্ভিদে ভ্রূণ বলে, দ্বিবীজ মানে কত? 2। এবার 2টা দ্বিবীজ মানে হচ্ছে 2। এবার 2টা কোথায় থাকবে? মাঝে থাকবে, ঠিক আছে। দেখো মাঝে কোনটা আছে? মাঝে কিন্তু আছে হচ্ছে 2 নম্বরেরটা, ঠিক আছে, অপশন 2, 3+2+3, এটাই কিন্তু উত্তর, সঠিক উত্তর। তারপরে দেখো ভ্রূণকোষ সাধারণত গোল বা উপবৃত্তাকার হয়। নিউক্লিয়াস সাধারণত কোষের মধ্যভাগে অবস্থান করে। আমরা জানি যে নিউক্লিয়াস সবসময় কিন্তু মধ্যভাগে থাকে। নিউক্লিয়াসটি একটি নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবৃত থাকে এবং তার ভেতরে নিউক্লিয়াস ও ক্রোমাটিন থাকে। তার ভিতরে কি থাকে? নিউক্লিয়াস এবং কিন্তু ক্রোমাটিন কিন্তু থাকে। এবার পরের কোশ্চেন দেখো, একটি সার্কিট এ বিদ্যুৎ ব্যবহারের জন্য একাধিক পথ আছে। অর্থাৎ সার্কিট অর্থাৎ বাড়িতে যে বিদ্যুৎ প্রবাহ করা হয়, যে বিদ্যুৎ প্রবাহ, সে একাধিক পথ আছে, মানে অনেকগুলো পথ পাওয়া যায়। সেটা হচ্ছে কোন শ্রেণীতে? না কন্ডাক্টর, সম্পূর্ণ, না সমান্তরাল? আমরা অবশ্যই জানি যে সমান্তরাল। এই সমান্তরাল সার্কিটেই কিন্তু আমাদের বাড়ির মানে ঘরের যে সমস্ত ইলেকট্রিক লাইন কিন্তু সমান্তরাল শ্রেণীতেই কিন্তু সংযুক্ত করা হয়। তারপর দেখো অ্যালুমিনিয়াম অক্সাইডের রাসায়নিক সংকেত কি? দেখো Al2O3, AlO3 না Al2O3? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু প্রথমটা, ঠিক আছে, Al2O3। পরের কোশ্চেন দেখো, যে একটা রাসায়নিক সমীকরণ দিয়ে দিয়েছে, এগুলো হচ্ছে ভৌতবিজ্ঞানের কোশ্চেন। দেখো Al2O3 প্লাস NaOH প্লাস H2O, এটা থেকে কি তৈরি হচ্ছে? NaAl হোল OH টু দি মানে নিচে পাওয়ার হচ্ছে 4। সমীকরণটি বিবেচনা করো। এই বিক্রিয়ায় সমতা বিধানের জন্য কতগুলো মৌল প্রয়োজন? অর্থাৎ সমতা বিধান করতে হবে, এই সমতা বিধানের জন্য কতগুলো মৌলের প্রয়োজন? উত্তর হয়ে যাবে 2টি, ঠিক আছে, 2টি মৌলের কিন্তু এখানে প্রয়োজন। তারপর
দেখো মানবদেহে খাদ্য পদার্থকে কোন পদার্থে পরিবর্তিত হয় যাতে অগ্ন্যাশয়ের উৎসেচকগুলো কাজ করতে পারে, সেটি হচ্ছে কেমন, ক্ষারীয়, আলমিক, প্রশমিত না প্রকট। উত্তর হয়ে যাবে কিন্তু ক্ষারীয়, ক্ষারীয় কিন্তু সঠিক উত্তর। এবার তাছাড়া দেখো অগ্ন্যাশয়ের উৎসেচকগুলো, অন্যান্য যে উৎসেচকগুলো আছে সেগুলো কি অ্যামাইলেজ, ট্রিপসিন, লিপেজ ইত্যাদি সক্রিয় হয়ে খাদ্য হজমে কিন্তু সাহায্য করে। অর্থাৎ এই যে এইগুলো কিন্তু অগ্ন্যাশয়ের উৎসেচক, ঠিক আছে, এইগুলো অগ্ন্যাশয় থেকে কিন্তু খরিত হয়। দেখো কে প্রথম কোষ আবিষ্কার করে, দেখো হোয়াটডন না সোয়ান ইভেন্ট, রবার্ট হুক না হচ্ছে মুরিদ ভুলি। এটা হচ্ছে উত্তর হয়ে যাবে রবার্ট হুক। কত সালে, 1665 সালে তিনি একটি কর্কের পাতলা টুকরো অনুবীক্ষণ যন্ত্রে দেখে ছোট ছোট ঘর বা কক্ষের মতো গঠন করেন। এই ঘরগুলোকে তিনি সেল, যার অর্থ হচ্ছে ছোট ঘর নামে অভিহিত করেন। দেখো কোষ সম্পর্কে কিন্তু আমি দুটো আলাদা আলাদা ভিডিও করে দিয়েছি এবং সেই দুটো ভিডিওতে কিন্তু একদম ডিটেলসে উদ্ভিদ কোষ, প্রাণী কোষ এবং ডিটেলসে কিন্তু ডেসক্রাইবভাবে কিন্তু তোমাদের ডেসক্রাইব এবং এমসিকিউ দুটোভাবে কিন্তু পড়িয়ে দিয়েছি। সেই ভিডিও দুটোর লিঙ্ক কিন্তু আমার এই ডেসক্রিপশন বক্সে থাকবে, অবশ্যই করে ভিডিও দুটো দেখো, দারুণ দারুণ ইম্পর্টেন্ট। অর্থাৎ কোষ সম্পর্কে কোনো কোশ্চেন কিন্তু বাদ নেই, সেখানে কিন্তু আর কোনো কিছু কোশ্চেন তোমার আটকাবে না পরীক্ষাতে। তারপরে একটা কোশ্চেন এসেছে যে কোনটি হলো দক্ষিণ গোয়ার সৈকতগুলির মধ্যে প্রাচীনতম এবং সবচেয়ে দর্শনীয় সমুদ্র সৈকত। এটা হচ্ছে ক্যান্ডেলিন, বাগা না মর্লিন না হচ্ছে কোলভা। উত্তর হয়ে যাবে কিন্তু এটা হচ্ছে কোলভা, ঠিক আছে, কোলভা হচ্ছে সমুদ্র সৈকত, এটা হচ্ছে দক্ষিণ গোয়ার। এবার হচ্ছে দেখো কোলা বিচ বা হচ্ছে কোলভা বা হচ্ছে কোলা বিচ। কোলা বিচ হচ্ছে তুলনামূলকভাবে গোপন এবং কম পরিচিত তবে অত্যন্ত সুন্দর। এখানে লেগুন ও সমুদ্রের মিলনস্থল আছে। তাহলে কি এখানে লেগুন হচ্ছে কি হ্রদ এবং সমুদ্রের যে মিলনস্থল, একদম দারুণ দারুণ একটা জায়গা। তারপর দেখো দক্ষিণ গোয়ার আরও কিছু দর্শনীয় এবং জনপ্রিয় সমুদ্র সৈকত হলো পতনেম বিচ, আগন্ডা বিচ, কাবোলেরাম বিচ আর হচ্ছে বেতুল বিচ। তারপরে দেখো এই কোশ্চেনগুলো তো পুরনো কোশ্চেন, তবে এই কোশ্চেনটা এখনও প্রচণ্ড ইম্পর্টেন্ট যে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদে 35 কোন রাজ্যের বিশেষ সুবিধার উল্লেখ ছিল, এখন হয়ে যাবে উল্লেখ ছিল আসাম না উত্তরপ্রদেশ, তামিলনাড়ু না জম্মু কাশ্মীর। উত্তর হয়ে যাবে কিন্তু জম্মু কাশ্মীর। দেখো এর পরের পয়েন্ট হচ্ছে খুব হেভি ইম্পর্টেন্ট পয়েন্ট যে 5ই আগস্ট 2019 সালে ভারত সরকার অনুচ্ছেদ 370 এবং তার সাথে সম্পর্কিত 35 বাতিল করে, যার ফলে জম্মু কাশ্মীর বিশেষ মর্যাদা কিন্তু বাতিল হয়ে যায়। অর্থাৎ জম্মু কাশ্মীরের যে 35 এবং হচ্ছে 370 নম্বর ধারা, ঠিক আছে, এটা কিন্তু বাতিল হয়ে গেছে কবে, 5ই আগস্ট 2019 সালে। দেখো ভারতে মোট 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে, কারণ হচ্ছে জম্মু কাশ্মীর কিন্তু বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পড়ছে, তাই বর্তমানে কটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে, ইউনিয়ন টেরিটরিজ হচ্ছে 8টি। এবার 8টি কী কী দেখো, দিল্লি হচ্ছে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি, তারপর হচ্ছে পুদুচেরি, চণ্ডীগড়, লাক্ষাদ্বীপ, দাদরা, নগর হাভেলি এবং দমনদিউ। দেখো দাদরা ও নগর হাভেলি এবং দমনদিউ এই 4টে কিন্তু এক হয়ে গেছে। তারপর দেখো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাদাখ আর হচ্ছে জম্মু কাশ্মীর। দেখো একই ভরের দুটি বল ভিন্ন ভিন্ন বেগে কিন্তু গতিশীল, তবে ওই বলটিকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে। কত বেশি বল প্রয়োগ করতে হবে কোনটাতে, যে বলের কম গতি না যে বলের গতি বেশি, বলগুলো নিজে থেকে থেমে যাবে না সমান বলের প্রয়োজন। উত্তর হয়ে যাবে কিন্তু যে বলের বেশি গতি, অর্থাৎ যেটার বেশি গতি সেটাকেই কিন্তু থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে। তারপর দেখো কোন ভৌত রাশি জুটির একক একক, ঠিক আছে, একর বা হচ্ছে ইউনিট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। দেখো কার্য ও বল ও ক্ষমতা ও কার্য না বল ও ওজন। উত্তর হয়ে যাবে কিন্তু বল ও ওজনের কিন্তু এই যে জুটির ভৌত রাশির একক কিন্তু একই। তাছাড়া অন্যান্য এককগুলো দেখো বলের একক হচ্ছে নিউটন, তারপর হচ্ছে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ভরের একক হচ্ছে কিলোগ্রাম, সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, এগুলো সবই হচ্ছে এসআই একক। বৈদ্যুতিক প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, আলোক প্রবাহ হচ্ছে ক্যান্ডেলা, ঠিক আছে, পদার্থের পরিমাপ হচ্ছে মোল, ভৌত রাশি ও তাদের হচ্ছে এসআই একক। যে আরও কিছু দেখে নেব, দেখো
ক্ষেত্রফলের হচ্ছে বর্গমিটার, আয়তনের হচ্ছে ঘনমিটার, বেগ হচ্ছে মিটার হচ্ছে প্রতি সেকেন্ডে হচ্ছে কত মিটার যাচ্ছে সেটাই কিন্তু বেগ। ত্বরণ হচ্ছে একই জিনিস সেম, মিটার প্রতি সেকেন্ডে, ঠিক আছে। বলের হচ্ছে নিউটন, কার্য বাই শক্তি হচ্ছে জুল, শক্তির হচ্ছে ওয়াট, চাপের হচ্ছে পাস্কেল, বৈদ্যুতিক চার্জ হচ্ছে কুলম্ব, ভোল্টেজের হচ্ছে ভোল্ট, আর হচ্ছে রোধের হচ্ছে ওহম। তারপর হচ্ছে ধারকত্বের হচ্ছে ফ্যারাড, চৌম্বক ক্ষেত্র হচ্ছে টেসলা, আর হচ্ছে ফ্রিকোয়েন্সির হচ্ছে হার্জ। তাহলে তোমাদের দেখো গুরুত্বপূর্ণ অনেকগুলো জিকে আমি করে দিলাম, পরবর্তী পার্ট নিয়ে আসব, ঠিক আছে। তার সাথে তোমাদের জিকের সাথে সাথে আরও অনেক কিছু রিলেটিভ ব্যাখ্যা এবং সম্পর্কিত অনেক জিনিস এবং ব্যাখ্যা করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ এই ধরনের ভিডিও কিন্তু আরও আসতে চলেছে, ঠিক আছে। রেলের গ্রুপ ডি সম্পর্কে তো আর তোমাদের অন্য কী ধরনের ভিডিও দরকার, কোন টপিকে ভিডিও দরকার অবশ্যই কমেন্ট করে জানাও, আমি সেই ধরনের ভিডিও করব। সবাই ভালো থাকবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। জয় হিন্দ, জয় ভারত।